দেখো সঞ্চয় ইংলিশে যাকে বলা হয় সেভিংস, যাকে কি বলা হয় সেভিংস, আর সংক্ষিপ্ত আকারে বড় হাতের এস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সঞ্চয়কে এস দিয়ে প্রকাশ করা হয় সেভিংস, তার মানে সঞ্চয় মানে হচ্ছে সেভিংস। এখানে একজন ব্যক্তি দেখতে পাচ্ছ, ধরে নিলাম উনি হচ্ছেন মনে করো কমার্স একাডেমি, তোমরা জানো যে যারা চিনো আর কি, কমেন্ট যারা করেছো, উনি হচ্ছে আমাদের কমার্স একাডেমি আর্টস একাডেমির পরিচালক জাহেদ স্যার। কমার্স একাডেমি আর্টস একাডেমির পরিচালক, কমার্স একাডেমি এবং আর্টস একাডেমির পরিচালক জাহেদ স্যার। এখন জাহেদ স্যারের মনে করো যেহেতু স্টুডেন্ট পড়ায়, অনেক স্টুডেন্ট পড়ায়, ওনার অনেক সুনাম নাম দাম আছে, স্টুডেন্ট কিন্তু ওনার কাছে পড়তে আসে, বিশেষ করে যারা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে পড়াশোনা করে, বিভিন্ন কলেজে অনার্স মাস্টার্স করে। জাহেদ স্যার কিন্তু খুবই একটা দক্ষ টিচার অনার্সের, তো এক্ষেত্রে জাহেদ স্যার পড়ায়। এখন তোমাকে যদি আমি একটু বলি যে এই জাহেদ স্যারের মাসিক ইনকাম কত, তুমি তো যারা চিনো তারা কিন্তু বলতে পারবে ওনার ইনকাম কত। ওনার ইনকাম মাসিক আমি ধরে নিলাম মনে করো তোমার হচ্ছে 5 লাখ টাকা। কত লাখ টাকা? 5 লাখ টাকা, এটা হচ্ছে ওনার মাসিক ইনকাম। জাহেদ স্যারের মাসিক ইনকাম কত? 5 লাখ টাকা। তার মানে এটাকে তুমি বলতে পারো পিআই। পিআই মানে হচ্ছে পার্সোনাল ইনকাম, ব্যক্তিগত আয়। এটা কি ব্যক্তিগত আয়, এটা হচ্ছে ওনার ব্যক্তিগত আয়, এটা হচ্ছে ওনার 5 লাখ টাকা, ওনার হচ্ছে ব্যক্তিগত আয়। এখন এই 5 লাখ টাকার যে যতটুকু মানে যে অংশটা উনি বর্তমানে বুক না করে ভবিষ্যতের জন্য জমা রাখবে, তার মানে আয়ের যে অংশ, এই 5 লাখ টাকার যে অংশ বর্তমানে বুক না করে ভবিষ্যতের জন্য জমা রাখবে, তখন তাকে আমরা বলতে পারবো হচ্ছে সঞ্চয়। এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ ব্যাংকের মধ্যে জমা রাখছে, এটা কাটের ব্যাংক হোক, এটা তোমার হচ্ছে কমার্শিয়াল ব্যাংক হোক, যেখানেই হোক, যেখানে তিনি জমা রাখবে এই অর্থটা মানে বর্তমানে ভোগ না করে, তখন তাকে আমরা কি বলতে পারবো? সঞ্চয় বলতে পারবো। তাহলে আমি তুমি এখন এই বিষয়ে একমত হতে পারি, সেটা হচ্ছে আয়ের যে অংশ বর্তমানে বুক না করে ভবিষ্যতের জন্য জমা করে তাকে বলা হয় সঞ্চয়। তাহলে আয়ের যে অংশ বর্তমানে বুক না করে ভবিষ্যতের জন্য জমা করে তাকে কি বলা হয়? সঞ্চয় বলা হয়। আমি এখানে তোমাদের একটা সহজ ডেফিনেশন দিয়েছি, দেখো, মানুষ তার আয়ের যে অংশ বর্তমানে বুকের জন্য ব্যয় না করে ভবিষ্যতের জন্য জমা রাখে তাকে বলা হয় সঞ্চয়। তাহলে মানুষ তার আয়ের যে অংশ বর্তমানে বুকের জন্য ব্যয় না করে ভবিষ্যতের জন্য জমা রাখে তাকে বলা হয় সঞ্চয়। আরেকবার বলো, মানুষ তার আয়ের যে অংশ বর্তমানে বুকের জন্য ব্যয় না করে ভবিষ্যতের জন্য জমা রাখে তাকে বলা হয় কি? সঞ্চয়। আশা করি সঞ্চয় বিষয়ে প্রারম্ভিক ধারণা তোমার হয়েছে, সঞ্চয় আসলে অর্থনীতির ভাষায় কি বুঝায়। এখন আমরা একটু বিস্তারিত জানবো, এগুলো একটু অ্যাসেস নিয়ে রাখো যাতে তুমি বাসায় প্র্যাকটিস করতে পারো, একটু অ্যাসেস নিয়ে রাখো। আমি প্রথমে এই ক্লাসগুলোর পিডিএফগুলো স্টুডেন্টদেরকে দিয়েছিলাম, কিন্তু আসলে এখন দিচ্ছি না, কারণ স্টুডেন্টরা এখন দেখা যায় এগুলো একদম অনেকেই আবার তোমার হচ্ছে অসৎ উপায়ে সব জায়গায় ব্যবহার করে, তো ওই জন্য এখন আর দিচ্ছি না, নাহলে আগে কিন্তু দিয়ে দিতাম। আচ্ছা, আমরা এখন একটু সঞ্চয় নিয়ে একটু আলোচনা করি। দেখো সঞ্চয় মূলধন গঠনের ভিত্তি। সঞ্চয় হচ্ছে মূলধন গঠনের ভিত্তি। একটু আমি এটা নিয়ে আলোচনা করি। দেখো সঞ্চয় মূলধন গঠনের ভিত্তি কেমনে হয়। দেখো, তুমি আমি আয় করি, এই আয়ের একটা অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করব। কি করব? সঞ্চয় করবো। আচ্ছা, এটা একটু এভাবে না করে এটা গোল আকারে দেখায়। দেখো, তুমি আমি আয় করি, এই আয়ের একটা অংশ ভবিষ্যতের জন্য কি করব? সঞ্চয় করব। আর এই সঞ্চয়, এই সঞ্চয়ের পরে আমরা কি করব? এই সঞ্চয়ের টাকা ভাঙিয়ে তুমি আমি একটা মনে করো গাড়ি কিনলাম, তার মানে সেই গাড়ি হবে একটা মূলধন, সেই গাড়ি কি হবে? একটা মূলধন। আর সেই গাড়ি যখন রাস্তায় ব্যবহার হবে, রাস্তায় চলবে, মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে, তখন তাকে আমরা বলবো হচ্ছে বিনিয়োগ। তাকে আমরা কি বিনিয়োগ বলবো। তাহলে কথাটা একটু শোনো, তুমি আমি কি করি? আয় করি। সে আয়ের একটি অংশ যদি ভবিষ্যতের জন্য সঞ্চয় করো, আবার সেই সঞ্চয় ভবিষ্যতের জন্য কি হবে? মূলধন। আর সেই মূলধন যদি তোমার হচ্ছে ব্যবহার হয়, উৎপাদন কাজে লাগে, কর্মসংস্থানের সুযোগ হয়, তখন তাকে বলা হবে বিনিয়োগ। আর বিনিয়োগ করলে কি হয়? আয় হয়। আবার আয় হলে তুমি আবার কি করবা? সঞ্চয় করবা। আবার সঞ্চয় করলে কি করবা? মূলধন গঠন করবা। আর মূলধন গঠন করলে কি করবা? বিনিয়োগ হবে। বিনিয়োগ করলে আবার কি হবে? আয় হবে। আয় হলে আবার কি হবে? সঞ্চয় হবে। আর সঞ্চয় হলে আবার কি হবে? মূলধন হবে। আর মূলধন হলে আবার কি হবে? বিনিয়োগ হবে। বিনিয়োগ করার ফলে তুমি তো বসে থাকবে না। বিল গেটস চায় আরো টাকা কামাতে, মুকেশ আম্বানি চায় আরো বেশি টাকা কামাতে, তার মানে যত টাকা আছে আরো চাই না, তার মানে তুমি আবার আয় করবা। আয় করলে আবার সঞ্চয় হবে, সঞ্চয় করলে আবার মূলধন হবে, মূলধন হলে আবার, এটা একদম চক্রাকারে চলে। সেই জন্য বলা হচ্ছে সঞ্চয়কে মূলধন গঠনের ভিত্তি বলা হয়। এই যে সঞ্চয়কে মূলধন গঠনের কি বলা হয়? ভিত্তি বলা হয়। আর সঞ্চয়ের ভিত্তি হচ্ছে আয়। সঞ্চয়ের ভিত্তি কি? আয়। অর্থনীতিতে সঞ্চয় একটি গুরুত্বপূর্ণ ধারণা। আয়ের উদ্বৃত্ত মানে আয়ের অতিরিক্ত,
উদ্বৃত্ত মানে কি? অতিরিক্ত, মানে অতিরিক্ত মানে আয়ের অতিরিক্ত, যা বর্তমানে বুক হয় না তাকে সঞ্চয় বলে। তাকে কি বলে? সঞ্চয় বলে। আয়ের যে অংশ বর্তমানে বুকের জন্য ব্যয় না করে ভবিষ্যতের প্রয়োজনে ব্যয় করার জন্য জমা রাখা হয়। মানে ভবিষ্যতে যাতে তুমি প্রয়োজনে, তুমি বাচ্চা কাচ্চার বাপ হবা, আরেকটা বিয়ে করবা, ওই জন্য জমা রাখবা না, ওই জন্য তাকে বলা হচ্ছে সঞ্চয়। এটাকে কি বলা হয়? সঞ্চয়। যারা বিয়ে করেছো তারা হা বলো, কমেন্ট করে জানো তারা হা, আর যারা করতে চাচ্ছ সামনে তারা ইয়েস বলো তাইলে। আচ্ছা, এরপরে সঞ্চয়। দেখো, সঞ্চয় মানে আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা, আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা কি করবা? সঞ্চয় করবা। দেখো, এখন সঞ্চয়ের একটা সূত্র তাহলে তুমি বলতে পারো সঞ্চয় মানে হচ্ছে এস। এই দেখো না, এটা মানে এস। তাহলে দেখো, আমি একটু এই সমীকরণটা একটু তোমার বুঝতে অসুবিধা হবে যে বাজি এই সমীকরণ কেমনে হইলে, আমি একটু দেখাই। দেখো, আমরা জানি তুমি আমি মনে করো যা আয় করি সেটা 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 আমি কোন পাশে লিখবো? নিচে লিখি। তুমি আমি যা আয় করি সেটা দেখবা তোমার হচ্ছে একটা অংশ হচ্ছে আমি বুক করব, আর একটা অংশ হচ্ছে আমি ভবিষ্যতের জন্য সঞ্চয় করবো, এটাই না? এটাই মানে একটা অংশ আমি বুক করবো, একটা হচ্ছে সঞ্চয় করবো। এখন সূত্রটা সমীকরণ গঠন করতেছে আর কি, বামকে ডানে ডানকে বামে করে ফেলো। দেখো, বুক প্লাস সঞ্চয়, বুক প্লাস কি? সঞ্চয়। তাহলে ওই পাশে আয় চলে যাবে না, বামকে ডানে ডানকে বামে। এখন এই পাশে সঞ্চয় রেখে, ওই দেখো না কলম কাজ না করলে মাথা গরম হয়ে যায়, এই পাশে সঞ্চয় রেখে ওই পাশে আয় মাইনাস তোমার হচ্ছে কি হবে? বুক হবে। এই দেখো, এটাই হচ্ছে সূত্র। এখন সঞ্চয়কে আমরা চাইলে এস দিয়ে প্রকাশ করতে পারি না, সঞ্চয়কে এস দিয়ে প্রকাশ করতে পারে। আবার অন্যদিকে আয়কে অর্থনীতি ওয়াই দিয়ে প্রকাশ করে, আবার বুককে সি দিয়ে প্রকাশ করে। তার মানে সমীকরণটার খুঁজতে আসছে, বুঝছো? এখন এই দেখো, মানে জন্মকুট থেকে, সমীকরণের জন্মকুট থেকে, সেজন্য এস সমান ওয়াই মাইনাস সি এখানে দেওয়া আছে। এখন কয়েকজন অর্থনীতিবিদ সঞ্চয় নিয়ে কী বলেছে সেটা একটু আমরা দেখি। কয়েকজন অর্থনীতিবিদ সঞ্চয় নিয়ে কী বলেছে দেখি। দেখো, অর্থনীতিবিদ লর্ড কেইনস, নামটা মাথায় রাখিও, লর্ড কেইনস সমাজের প্রচলিত সঞ্চয় প্রধানত সমাজের চলতি আয়ের উপর নির্ভর করে। এটা কার মতে? লর্ড কেইনসের মতে। অধ্যাপক রাগান এবং টমাস বলেন ব্যয়যোগ্য আয় থেকে দ্রব্য বা সেবা বাবদ ব্যয় বাদ দেওয়ার পরে যা থাকে তা হচ্ছে সঞ্চয়। মানে ব্যয়যোগ্য আয় মানে হচ্ছে ওই যে ডিসপোজাল ইনকাম, ডিআই থেকে তুমি যদি দ্রব্য বা সেবা বাবদ ব্যয় বাদ দাও, মানে বুক ব্যয়টা বাদ দাও, এরপরে যেটা থাকবে সেটা ভবিষ্যতের জন্য সঞ্চয়। দেখো, সঞ্চয় প্রধানত দুটি বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে সঞ্চয় ক্ষমতা, তার মানে তোমার আয় করার কতটুকু ক্ষমতা আছে আয়ের উপর নির্ভর করবে। আর সঞ্চয়ের ইচ্ছা, তোমার মন মানসিকতা কেমন। যেমন সাধারণত দেখবা ছেলেরা কিন্তু তোমার হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পরে সঞ্চয় করে, এর আগে কিন্তু সঞ্চয় করতে চায় না। যা ইনকাম করবে, কাছের মানুষ, দূরের মানুষ, পরের মানুষ, তার জন্য অমুকের জন্য তমুকের জন্য, সবার জন্য ব্যয় করবে, সে সঞ্চয় করবে না। কিন্তু ওই ঘটনার পরে সঞ্চয় করবে। কোন ঘটনা আমি জানি না, তুমি আমাকে কমেন্ট করে জানাও যে কোন ঘটনার পরে ছেলেরা সঞ্চয় করে, একটু আমাকে কমেন্ট করে জানাও তো সবাই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। পারবা কিনা যে সঞ্চয় আসলে কি? পারবা? সঞ্চয় কি সবাই পারবা কিনা যে সঞ্চয় জিনিসটা ডিফাইন কিভাবে করতে হয়? আশা করি তোমরা সবাই পারবা। সো আমরা এখন এরপরে আরো গভীরে যাচ্ছি, আরো গভীরে। যত গভীরে যাব তত বেশি বিষয়টা সহজ হবে, বুঝতে পারবা তুমি। দেখো, সঞ্চয়, এখন সঞ্চয় বিষয়টা, রাগ করো না, আমি দুষ্টামি করে কথাগুলো বলি যাতে তোমার ক্লাসটা প্রাণবন্ত হয়। আবার আমারও ক্লাস নিতে নিতে একটা বোরিং ফিরে আসে না, ওই জন্য কিছু কথা বলি যাতে বিষয়টা সহজ হয়। আচ্ছা, সঞ্চয়ের সমীকরণ আমি এখন গঠন করবো, মানে সঞ্চয়ের সমীকরণটা আমি একটা সমীকরণ গঠন করব। দেখো কিভাবে, প্রথমে একদমই সহজ, একদম শুরু থেকে আলোচনা করি। দেখো, সঞ্চয় আমরা জানি আমি আর তুমি মিলে আয় করি আর কি, আয় করি। এই আয়ের একটা অংশ মনে করো আমরা কি করব? বুক করব। একটা অংশ আমরা বুক করব এখন বউ বাচ্চা নিয়ে, আরেকটা হচ্ছে ভবিষ্যৎ, আরেকটা আমি বিয়ে করার জন্য সঞ্চয় করব। তার মানে আমি যা আয় করি বর্তমানে বউ বাচ্চা নিয়ে সেটা আমি বুক করব, আরেকটা অংশ ভবিষ্যৎ আরেকটা বিয়ে করার জন্য সঞ্চয় করব। কেন? কারণ আল্লাহ তাআলা 4টা হালালের ব্যবস্থা করেছে, সেজন্য 4টা দরকার আছে, যাদের দরকার আছে তারা করবো আর কি। আচ্ছা, আয় ভিডিও যদি দেখে, আয়কে অর্থনীতিতে আয় যদি দেখে, আয় যদি আচ্ছা আমি এখানে একটু কাজ করি, মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে। আচ্ছা দেখো, পাঞ্জাবি ডিস্টার্ব করে। দেখো, আমি বামকে ডানে ডানকে বামে নিয়ে যাই, বুককে নিয়ে আসি কোথায়? বামে। বুক প্লাস সঞ্চয়, এটাকে বামে নিয়ে আসলাম সূত্র বা সমীকরণ গঠন করার জন্য। আবার আয়কে নিয়ে গেলাম ডানে, আয়কে কোথায় নিয়ে গেলাম? ডানে নিয়ে গেলাম। এখন তাহলে আমার সূত্রটা কি দাঁড়াবে? সঞ্চয় সমান আয় মাইনাস বুক
হয়েছে কি না বলো তো? হয়েছে। এটা হচ্ছে সূত্র। এখন সঞ্চয়কে চাইলে আমি এস দিয়ে প্রকাশ করতে পারবো, আয়কে চাইলে ওয়াই দিয়ে প্রকাশ করব, আয়কে চাইলে কি দিয়ে প্রকাশ করতে পারবো? ওয়াই দিয়ে। আবার বুককে আমরা চাইলে সি দিয়ে প্রকাশ করতে পারবো, কি দিয়ে? সি দিয়ে প্রকাশ করতে পারবো। এটাই হচ্ছে আমার সূত্র, মানে এস সমান ওয়াই মাইনাস সি, এটা হচ্ছে আমার সূত্র। তবে আমি এখন সমীকরণ গঠন করবো না, তো সমীকরণের ধ্রুবক থাকবে চলক থাকবে না, ওইটাকে করি। চলো ওইটা কাজটা করি। এস এস ঠিক আছে, ওয়াই ওয়াই ঠিক আছে। বুকের একটা সমীকরণ আমি লেকচার 4-এ পড়াইছি, যদি তুমি ভুল না করো। বুকের একটা সমীকরণ, এটা বুকের একটা সমীকরণ কাল্পনিক ধরে নিচ্ছি আর কি। বুকের একটা সমীকরণ আছে, তো বুকের সমীকরণ তুমি একটু কাল্পনিক বুকের একটা সমীকরণ ধরি। দেখো বুকের সমীকরণ কি জানো? সেটা হচ্ছে 50 প্লাস 0.5 ওয়াই, এরকম একটা বুকের সমীকরণ ছিল না? এই সি এর মান ধরছি, যে এখন কোত্থেকে ধরছি? এটা কাল্পনিক ধরছি আর কি, যে বুকের একটা সমীকরণ আমি ধরছি ওই সঞ্চয়ের সমীকরণটা গঠন করার জন্য। কাল্পনিকভাবে বুকের একটা সমীকরণ আমি ধরছি, তুমি একটু ধরো, তবে দরাদরি হারাম, এটা মাথায় রাখিও। আচ্ছা, এখন এস এস তো ঠিক আছে, ওয়াই ওয়াই ঠিক আছে, মাইনাস। এখন এখানে কাজ করো তো, 50-এর আগে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস 50, আবার এখানে প্লাস মাইনাসে তাও মাইনাস, মাইনাসে মাইনাস 0.5 ওয়াই, মানে ব্র্যাকেটটা বাদ দিয়ে দিছি আর কি। এখন সমীকরণ গঠন করতেছি, দেখো যে দেখতে যেমন তার পাশে রাখবো আর কি। দেখো এস সমান ওয়াই আছে একা, তার পাশে ওটা নিয়ে আসো, ওয়াইটা নিয়ে আসো, 0.5 ওয়াই, আবার মাইনাস 50, মাইনাস কি আছে 50। এখন এস সমান দেখো এখানে দুইটা ওয়াই আছে, একটা ওয়াই কমন নাও। দেখো একটা ওয়াই কমন, মানে ওয়াই কমন নাও এখান থেকে। ওয়াই কমন নিলে দেখো, ওয়াই থেকে ওয়াই কমন নিলে কিছুই নাই, মানে ওয়াই থেকে ওয়াই কমন নিলে আর কেউ নাই। তাহলে ওয়াই থেকে ওয়াই কমন নিলে আর কেউ নাই, তো যার কেউ নাই তার কে তাকে? আল্লাহ। তো আল্লাহ কয়জন? একজন, সেজন্য এখানে এক বসবে। এখানে কি বসবে? এক বসবে। তার মানে ওয়াই থেকে ওয়াই কমন নিলে আর কত থাকে? এক থাকে আর কি। আর এই পাশে 0.5 ওয়াই থেকে ওয়াই কমন নিলে 0.5 থাকে, আবার মাইনাস 50 থাকে, মানে আমি সমীকরণ গঠন করার জন্য। এখন আমি এখানে জায়গা না, আমি এই পাশে লিখতেছি, দেখো। আচ্ছা, ওইটা আবার উপরে লিখে দিই এই পাশে। এস দেওয়া আছে ওয়াই 0.5, আর এদিকে কত আছে? মাইনাস 50। এখন দেখো কাজ করি। দেখো তুমি ক্যালকুলেটারে দেখো, আমি ফার্স্ট ব্র্যাকেট বাদ দেওয়ার জন্য আমি গুণ দিলাম, গুণ চিহ্ন দিলাম। 1 থেকে 0.5 বিয়োগ করলে, 1 থেকে 0.5 বিয়োগ করলে আর তোমার হাতে থাকবে 0.5 মাইনাস 50। দেখো এখন সমীকরণটা গঠন করে ফেলি, এটা একটু বিস্তৃত দেখাচ্ছে, একটু সুন্দর করো। মাইনাস 50কে আগে নিয়ে আসো, মাইনাস 50, আর অন্যদিকে এদিকে হচ্ছে প্লাস 0.5 ওয়াই। এই আমার সমীকরণ হয়ে গেছে। এরকম একটা সমীকরণ পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে। 0.5 ওয়াই, এটা হচ্ছে 5 বাজি, এটা 5, এটা হচ্ছে 0.5, এরকম একটা পরীক্ষার প্রশ্নের সমীকরণ দেওয়া থাকবে। মানে আমি কাহিনী করে বের করছি কেমনে আসছে এটা, কিন্তু পরীক্ষার প্রশ্নে এরকম একটা দেওয়া থাকবে, তুমি টেনশন নিও না। এখন এখান থেকে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সঞ্চয় সূচি তৈরি করতে হবে, আবার সঞ্চয় রেখা আঁকতে হবে, সঞ্চয় সূচি তৈরি করতে হবে, এরপর হচ্ছে সঞ্চয় রেখা আঁকতে হবে। তো সূচি তৈরি করতে পারলে রেখা আঁকা এটা আমার কঠিন কিছু না। সঞ্চয় রেখা আঁকতে হবে, মানে সূচি তৈরি করতে পারলে সঞ্চয় রেখা আঁকা কঠিন কিছু না। আশা করি এই বিষয়টা তোমরা সবাই বুঝতে পেরেছো। প্রয়োজনীয়টা এসএস নিয়ে ফেলো কিভাবে আমি সমীকরণটা গঠন করছি। তবে সমীকরণটা পরীক্ষার প্রশ্ন দেওয়া থাকবে, এখান থেকে কাজটা করতে হবে। তবে একটু বলি, দেখো একটু আগে আমি সি এর একটা সমীকরণ করছিলাম না? দেখো সি এর একটা সমীকরণ করছিলাম, এই দেখো সি এর সমীকরণ এটা। দেখো সি এর সমীকরণে 50 প্লাস 0.5 ওয়াই, আবার সঞ্চয়ের সমীকরণে 50-এর আগে একটা মাইনাস আসবে, আবার ওইটা 0.5 ওইটা লাস্টে চলে যাচ্ছে, কিন্তু ওইটার আগে একটা মাইনাস আসবে। তার মানে বুকের সমীকরণে মাইনাস নাই, কিন্তু সঞ্চয়ের সমীকরণে মাইনাস আসছে। কেন আসছে এটা প্রমাণ আমি এখানে দিছি, এটা নিয়ে আর কথা বাড়াবো না। এখন পরীক্ষার প্রশ্নে এরকম একটা সমীকরণ দেওয়া থাকবে, এখান থেকে তোমাকে এখন কি করতে হবে? ওই যে সূচি তৈরি করতে হবে। চলো একসাথে চলো সূচি তৈরি করি। এখানে প্রথম কাজ দেখো এগুলাতে, মানে এই সূচি বা রেখা অঙ্কনে প্রথম কাজ, 1 নাম্বার কাজ হচ্ছে কাকে বলে সেটা লিখবা। 1 নাম্বার কাজ হচ্ছে কাকে বলে, মানে যেটা সঞ্চয় কাকে বলে সেটা লিখবা আগে, এটা হচ্ছে প্রথম কাজ। 2 নাম্বার কাজ দেওয়া আছে দিয়ে, যেটা দেওয়া আছে সেটা লিখবা, দেওয়া আছে দিয়ে সেটা লিখবা। 3 নাম্বার কাজ স্বাধীন চলকের মান ধরে অধীন চলকের মান বের করবা, স্বাধীন চলকের মান ধরে অধীন চলকের মান বের করবা। আর 4 নাম্বার কাজ হচ্ছে রেখা অঙ্কন করবা,
রেখা অঙ্কন করবা। আর 5 নাম্বার কাজ হচ্ছে রেখার ব্যাখ্যা দিবা, কিভাবে রেখা অঙ্কন করেছো সেই রেখার ব্যাখ্যা দিবা। এই কাজগুলো তোমাকে করতে হবে পরীক্ষার প্রশ্নে। চলো আমরা শুরু করি। কাকে বলে একটু আগে আমি দিচ্ছি, এটা 1 নাম্বার দিব না। 2 নাম্বার দেওয়া আছে, তো দেওয়া আছে এটা এখানে দিতে পারি আমি, চাইলে দেওয়া আছে একটু একটু উপরে দিচ্ছি যেহেতু আমার জায়গা আছে। দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে s সমান -50 প্লাস 0.5y, এটা দেওয়া আছে, শেষ। এখন 3 নাম্বার কাজ, এখন আমরা স্বাধীন চলকের মান ধরবো। দেখো এখন এই যে ঘুরে না, এখন দেখো, এখন আল্লাহ তুমি শক্তি দাও। এখন y এর মান ধরবো। দেখো y এর মান প্রথমে 0 থেকে, মনে আছে এই যে বুকের মধ্যে ধরছিলাম আমরা 0 থেকে। y এর মান 0 হলে, y এর মান কি হলে 0 হলে s সমান y এর মান 0 হলে s সমান -50 প্লাস 0.5y। এখন -50 প্লাস 0.5, y এর মান হচ্ছে 0। এখন তাহলে -50 প্লাস 0 সাথে যাকে গুণ করে সেও 0, তাহলে 0। তাহলে এখানে হবে যে -50, একটা মান পেয়ে গেছি। আচ্ছা আমি একটু জায়গা বড় করার জন্য -50 এদিকে না লিখি, এই বাউন্ডারিটা ডিস্টার্ব করে। -50 প্লাস 0 আমি এই পাশে লিখতেছি। দেখো 0 সাথে যোগ করে -50 হচ্ছে উত্তর আর কি, এটা উত্তর একটা পেয়ে গেলাম। যে y এর মান 0 হলে s এর মান হচ্ছে -50। আবার y এর মান 100 হলে, y এর মান কত হলে 100 হলে, একটু দ্রুত করি -50, মানগুলো বসা দিলে হয়ে যাচ্ছে তো, 0.5y -50 প্লাস 0.5 গুণ 100। এখন -50, দেখুন একটু হেল্প না করলে কেমনে হবে, 50 কত হয় 50 হলে এটার মান কি আসবে, এটার মান আসবে, দেখো এটার মান হচ্ছে যে 0, এর মান কত আসবে 0। আচ্ছা -50 এরপর একটু 0। আচ্ছা y এর মান 200 হলে, আরও কয়টা ধরতে হবে, রেখা আঁকতে হবে না, y এর মান 200 হলে s সমান -50 প্লাস 0.5y, তাহলে -50 প্লাস 0.5, y এর মান হচ্ছে 200, তাহলে -50 প্লাস এটার সাথে এটা গুণ করলে এটা হচ্ছে 100। আমি কিন্তু ক্যালকুলেটর ছাড়া করতেছি, শর্টকাট শিখি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করি শর্টকাট মারতে হয়। এটা হচ্ছে যে 50। আচ্ছা আমার এদিকে জায়গা নাই, তাহলে একটু শর্টকাটে করে আমি পাশে করে ফেলি, জায়গা যেহেতু নাই এ পাশে করি। আরও কয়েকটা ধরতে হবে যে ওই সুন্দর একটা রেখা অঙ্কনের জন্য। y সমান 300 হলে s সমান -50 প্লাস 0.5y, তাহলে -50 প্লাস 0.5 গুণ 5 গুণ 300, -50 প্লাস 150 মানে হচ্ছে কত 100, শেষ। আরেকটা ধরি y সমান 400 হলে প্লাস 0.5y, -50 প্লাস 0.5y, এই না y এর মান ধরছি না, 0.5 গুণ 400, 200, তাহলে 150, এই শেষ হয়ে গেছে আমার কাজ শেষ। এখন এই যে এখন যেটা আমি করছি, এখন একটা সূচি তৈরি করি তো আমরা এটা। আচ্ছা এটার একটু আমি এই পাশে লিখি, এটা 150টা এই পাশে লিখতেছি, তুমি 150টা এই পাশে লিখলাম আর কি, 150। এখন একটা সূচি তৈরি করে দেখো, সবাই আমার সাথে একটু সূচি তৈরি করো। দেখো এক পাশে দিলাম, এটা হচ্ছে যে সঞ্চয়, আর একটু উপরে করতে পারলে ভালো হইতো, এখানে জায়গার এত কম, জায়গা যে এত কম। আচ্ছা দেখো তারপরে দাও, এটা হচ্ছে আয়কে y দিয়ে প্রকাশ করে, আর এটা হচ্ছে সঞ্চয়কে s দিয়ে প্রকাশ করে, কি দিয়ে, s দিয়ে। এখন নিজেরা করে ফেলো তো, ওয়াজ এটা হচ্ছে না, এখানে ছোট হচ্ছে, বিস্তৃতি দেখাই।
আমি এই পাশে মুছে দিচ্ছি, তোমরা একটু আমাকে এটা মান কত হয়েছে, মানে প্রথমে হয়েছে -50 0 -50 0 50। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি এই পাশে এগুলো মুছে দিচ্ছি। এখন এখানে সূচি তৈরি করি, এরপর রেখা অঙ্কন করবো না, সূচি তৈরি করি এখন। মানে জিনিসটা সুন্দর হোক, নিচে হলে ওভাবে সুন্দর হচ্ছে না কি। আই সমান ওয়াই, আর সঞ্চয় সমান হচ্ছে কি এস। দেখো 0 ধরেছ, 100 ধরেছ, এরপরে 200, এরপরে 300, এরপরে হচ্ছে 400। আবার অন্যদিকে সঞ্চয় -50 বের হয়েছে, এরপরে 0, এরপরে 50, এরপরে 100, এরপরে সর্বশেষ হচ্ছে 150। এভাবে না? চলো এখন রেখাচিত্র অঙ্কন করি। রেখাচিত্র যেটা আঁকতে বলে লম্বককে, যেটা দেওয়া থাকে সেটা ভূমি অক্ষকে। দেখো এই লম্বক, এই ভূমি অক্ষ, এই লম্বকে ভূমি অক্ষ। তো ভূমি অক্ষ হচ্ছে কি আই, ভূমি অক্ষে কী হবে আই। তো আইকে অর্থনীতি কী দিয়ে প্রকাশ করে, ওয়াই দিয়ে প্রকাশ করে। আবার এটা মূলবিন্দু হচ্ছে 0, আর লম্ব অক্ষ হচ্ছে সঞ্চয়। তো সঞ্চয়কে কী দিয়ে প্রকাশ করে, এস দিয়ে প্রকাশ করে। একটু মজার আছে এখানে, আমি 0টা একটু ডান পাশে দিতে হবে, কারণ এখানে ওই মাইনাস আছে, তো তাহলে এটা 0 হলে নিচে আসলে সেটা হচ্ছে মাইনাস। তো এখানে বললাম যে এটা হচ্ছে -50, এটা হচ্ছে -50, এটা হচ্ছে 0, এরপর হচ্ছে উপরে হচ্ছে 50, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 100, এটা হচ্ছে কত 150। মানগুলো ধরলাম আর কি ব্যবধান দেখে, তুমি মাঝখানে ফাঁকা জায়গাটা বরাবর সেম রাখবা। আবার আয়ের পরিমাণ এটা হচ্ছে মনে করো 100, এটা হচ্ছে মনে করো 200, এটা হলে মনে করো 300, এই 300 বলে 300, আর এটা হচ্ছে 400। এখন দেখো আয় যখন 0 তখন সঞ্চয়ের পরিমাণ হচ্ছে কত, আয় যখন 0 তখন সঞ্চয়ের পরিমাণ হচ্ছে কত, -50। এখানে একটা বিন্দু, মাইনাস একটা বিন্দু। আয়ের পরিমাণ 0 হলে যখন 100 তখন হচ্ছে 0, যখন 100 তখন 0, তার মানে এখানে একটা বিন্দু, 100তে একটা বিন্দু, 0তে না 100তে। যখন আয়ের পরিমাণ 100 তখন হচ্ছে 0, তার মানে 100তে একটা বিন্দু। আয়ের পরিমাণ যখন 200 তখন হচ্ছে 50, তার মানে 50-এর সাথে কার সম্পর্ক, এই 200 সম্পর্কে এখানে আরেকটা বিন্দু। আয়ের পরিমাণ যখন 300 তখন 300-এর সাথে 100 সম্পর্ক, এই দেখো এখানে একটা বিন্দু। আয়ের পরিমাণ যখন 400, সঞ্চয় পরিমাণ বৃদ্ধি পেয়ে 150। প্রথমে কিন্তু ঋণাত্মক ছিল, এই দেখো এখানে একটা বিন্দু। এখন ওই যে নিচের বিন্দু আছে না, ওই বিন্দু থেকে ধরে সুন্দর করে উপরে উঠে যাবা, এইটা হচ্ছে সঞ্চয়। তাহলে এটা মনে করো প্রথমে এ বিন্দু ছিল, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু, এটা কি বিন্দু, ই বিন্দু। তাহলে এই রেখার আকৃতিটা এমনই আসবে। রেখার আকৃতি কেমন আসবে, এমন আসবে। তাহলে উপরে চিত্রের ভূমি অক্ষে এটা, লম্ব অক্ষে ওইটা, এটা এত হলে এটা এত হয়, আর রেখাটা এইভাবেই হয়। পারবা কি না আমি ব্যাখ্যা দিচ্ছি না, কথা বাড়াচ্ছি না, কারণ বাকি কথাগুলো বলতে হবে ওই জন্য। কিন্তু রেখার আকৃতি বললে, এই রেখার আকৃতি দেখো, রেখার আকৃতি এটা হচ্ছে কি রেখা, সঞ্চয় রেখা। তাহলে সঞ্চয় রেখা হচ্ছে যে এস, আমি আকৃতিগুলো টেনে কথা বলি। তাহলে এস সমান হচ্ছে সঞ্চয়, এস সমান কি হবে, সঞ্চয়। তাহলে দেখো আকৃতি হচ্ছে মূল বিন্দুর নিচ থেকে ঊর্ধ্বগামী, 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 মূল বিন্দুর নিচ থেকে ঊর্ধ্বগামী। আর ডাল কি হয় তখন, ডাল কি হয় তোমার হচ্ছে ডাল হবে কি, ডাল হবে ধনাত্মক, ডাল কি হবে ধনাত্মক, ডাল কি হবে ধনাত্মক বা প্লাস। আশা করি তোমরা সবাই এই বিষয়টা পারবা, একটু এসএস নিয়ে ফেলো। আর আরেকটা হোমওয়ার্ক আমি দিচ্ছি, যেটা তুমি বাসায় প্র্যাকটিস করবা। দেখো এটা সবার জন্য, দয়া করে তুমি করলে তোমার নিজের লাভ, না বুঝলে আমাকে জিজ্ঞেস করি, স্যার আপনি দিচ্ছিলেন এটা বুঝি নেই। দেখো আমি একটা সমীকরণ দিই, সেটা হচ্ছে এটা দিয়ে তুমি সঞ্চয় করবা। দেখো সেটা হচ্ছে -100 প্লাস 0.75y। এই দেখো এখান থেকে তুমি যেটা করবা, সঞ্চয় সূচি তৈরি করবা, আর সূচি থেকে হচ্ছে রেখা অঙ্কন করবা, শেষ। এই কাজটা তোমার, এটা সবার জন্য হোমওয়ার্ক। এটা করে আমাকে তুমি হোয়াটসঅ্যাপে সাবমিট করিও, যদি সম্ভব হয় আমাকে হোয়াটসঅ্যাপে সাবমিট করিও। আমার নাম্বারটি হচ্ছে 018, অথবা আমার এই মোবাইল নাম্বার আমার বইয়ের মধ্যে দেওয়া আছে 01875556258। আমি আশা করছি যে এটা তুমি বুঝতে পেরেছো। আমি আর এটা নিয়ে কথা বাড়াচ্ছি না, আমি সামনে চলে যাচ্ছি। তাহলে এই মুছে দিচ্ছে দ্রুত 1 2 3।